সকাল সকাল হরেনের চায়ের দোকানে বসে খবরের কাগজ উল্টাচ্ছিলাম। আজ একটা বাড়তি ছুটি নিয়েছি শুধুমাত্র পাড়ার ছেলেদের ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য। কিন্তু কাল রাতের থেকে যে অবিশ্রান্ত বর্ষণ চলছে তাতে মনে হয় মাঠে এক হাঁটু জল জমে গেছে। আমি পাশে নামিয়ে রাখা ভাতটা তুলে নিয়ে একটা চুমুক দিলাম। পকেটের এদিক ওদিক হাতড়ে সিগারেটের প্যাকেটটা খুঁজছি, এমন সময় আরে এই নাও, আমার থেকে খাও। তাকিয়ে দেখি কিশোরী একটা পাসিং শো বের করে আমার দিকে এগিয়ে ধরে আছে। আমি ওর হাত থেকে সিগারেটটা নিয়ে বললাম, আজ আর হলো না বোধহয় কিশোরী, বুঝলে, ছুটিটা আজ না নিলেই ভালো হতো। কিশোরী আমার হাতের থেকে কাগজটা নিয়ে একটা চা বলে পাশে বসলো। আমি সিগারেটটা ধরিয়ে ভাঁড়ে পড়ে থাকা অবশিষ্ট চাটুকুতে চুমুক দিয়ে ওটা ছুঁড়ে ফেললাম দূরে ভাঙা মাটির ভাঁড়ের স্তূপে। হঠাৎ কিশোরী আমার হাতটা খেমচে ধরল। বললাম, কি হলো? তা এতক্ষণ কাগজটা নিয়ে বসেছিল যখন, এই খবরটা দেখোনি? আমি বিস্মিত হয়ে কিশোরীর আঙুল দিয়ে দেখানো জায়গাটা পড়লাম। ওই অংশটিতে যা লেখা আছে তার মর্ম এই: বীরভূমের রুদ্রপুর গ্রামের জমিদার ভবানী মুখার্জির বাড়িতে ঘটে গেছে এক অলৌকিক দুর্ঘটনা। সদ্য বাড়ির বৈঠক ঘরে রাখা পাথরের লক্ষ্মী মূর্তি চুরি হওয়া নিয়ে বিরাট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা গ্রাম জুড়ে। গতকাল বাড়ির কাজের লোক ছাদ পরিষ্কার করার উদ্দেশ্যে যখন ওপরে যায়, দেখে সেই মূর্তিটি ভগ্ন অবস্থায় ছাদের এক প্রান্তে পড়ে আছে। অবাক করা ব্যাপার হলো এটা যে চিলেকোঠার চাবি শুধুমাত্র গৃহস্বামীর কাছেই থাকে এবং উনি 100% নিশ্চিত যে গত 1 মাসের মধ্যে কোনো কাজেই কেউ বাড়ির ছাদে যায়নি। এই নিয়ে গোটা পাড়া তটস্থ এবং আতঙ্কিত। জমিদার ভবানী মুখার্জির দাবি এই যে কেউ যদি এই ভয়াবহ ঘটনার হদিশ দিতে পারে তবে তাকে উপযুক্ত সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে। পুরো বিজ্ঞাপনটি পড়ে আমার চোখ কপালে উঠল। এমনই এক কাহিনী এতে লেখা যা আদৌ বিশ্বাসের যোগ্য কিনা তা নিয়ে মনে দলাদলি চলতে লাগলো বিস্তর। আমি আঙুলের ইশারায় কিশোরীকে আরেকটা সিগারেট দিতে বললাম। কিশোরী সিগারেটের প্যাকেটটা বের করে বললে, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? আমি প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তা আঙুলে পাকাতে পাকাতে বললাম, একদম তাই। এই চলো চলো, আর দেরি করে লাভ নেই, চলো। সিগারেট ধরিয়ে আমি আর কিশোরী উঠলাম। মনে দুজনেরই তখন সমান উত্তেজনা যে তারানাথকে কতক্ষণে জানাবো এই ঘটনাটা। দ্রুত পায়ে মটলেনে জ্যোতিষ মহাদয়ের বাড়ির সামনে এসে পৌঁছালাম। এসে দেখি সদর দরজায় তালা ঝুলছে। কিশোরী বলল, কি ব্যাপার হে, ঠাকুরমশাই কি বাড়িতে নেই নাকি? আমিও তাকে এই প্রশ্নের হতাশাজনক উত্তর দিতে যাব, এমন সময়, কি হে, তোমরা কখন এলে? চমকে পেছনে তাকালাম দুজনই। দেখি তারানাথ ব্যাগ ভর্তি আনাজ নিয়ে হাসি মুখে আমাদের দিকে চেয়ে রয়েছে। কিশোরী বলল, আপনি বাজার করতে গেলেন কেন খামোকা? তারানাথ বলল, কেন বলো তো, কোনো বড় সড়ো নিমন্ত্রণের খবর আছে নাকি? কিশোরী হাতে মুড়ে রাখা কাগজটি তারানাথের চোখের সামনে মেলে ধরল। বলল, ঠাকুরমশাই চট করে এটা পড়ে ফেলুন তো। তারানাথ হাতের ব্যাগটি আমার হাতে দিয়ে কাগজটি দুহাতে ধরল। দেখলাম তার মুখের ভাব ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। পড়া শেষে ভ্রুকুটি করে বললে, এমন ঘটনা তো আগে কখনো দেখিনি, তবে কিছু যে একটা গোলমাল চলছে এটা নিশ্চিত। ঠাকুরমশাই, গোলমালটা কি ভৌতিক কিছু? তার সম্ভাবনাই প্রবল। কিশোরী আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি নিচু গলায় বললাম, ঠাকুরমশাই, বলছি একবার গিয়ে দেখলে হয় না? তারানাথ আমার হাতের থেকে ব্যাগটা নিয়ে হেসে বলল, এই আনাজগুলোই তাই সম্পূর্ণ টাকা দিয়ে কিনে আনতে পারিনি, আর কোথায় সে বীরভূম। কিশোরী এগিয়ে এসে বলল, আপনার টাকা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি শুধু একবার সম্মতি দিন। তারানাথ দরজার তালা খুলে ভেতরে ঢুকল। আমরাও পেছন পেছন এলাম। ব্যাগ রেখে দাওয়ায় রাখা ঘটির জল হাতে ঢালতে ঢালতে তারানাথ বলল, তোমাদের আবার এই বিষয়ে এত উৎসাহ এলো কেন? তোমরা তো এসব বিশ্বাসই করো না।
কিশোরী যে ছাড়ার বান্দা নয় তা আমি জানি। তারানাথের হাতের থেকে ঘটিটা নিয়ে বলল, যদি বিশ্বাসই না করতাম তবে কি কাগজটা নিয়ে আপনার বাড়িতে ছুটে আসতাম? তারানাথ হেসে বলল, সে তো ভ্রমণের লোভে, যদিও তার পেছনে আর একটা স্বার্থও আছে। তোমরা চাও এই ফাঁকে তোমাদের অবিশ্বাসী মনটাও আরো একটু প্রশ্রয় পাক। তবে মনে রেখো, তেমন সময়